আছেন সবাই? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা থিওরি ক্লাস করব। আমাদের করণ কৌশলের একটা ক্লাস আছে, ওখানে আপনাদের মার্ক বন্টনের কথা বলেছিলাম। করণ কৌশল নিয়ে কখনো ক্লাস হয়নি এখনো। করণ কৌশল নিয়ে একটা ক্লাস হবে। করণ কৌশলে বলেছিলাম 50 মার্কের, যেখানে 20 মার্ক থাকবে হলো মূল্যায়নে আর 30 মার্ক থাকবে পরীক্ষায়। যে করণ কৌশল বলতে ছবি আঁকার উপকরণগুলো কোনগুলো, কোনটার কি কাজ, সেগুলো আর কি জানা, এটাই করণ কৌশল। ঠিক আছে, আজকে আমরা এইগুলোই জানবো। ছবি আঁকার করণ কৌশলগুলো কি কি, কিছু নাম কি, প্রত্যেকটার ব্যবহার, কোন কোন উপকরণ ব্যবহার করে চিত্রকর্ম অঙ্কন করতে হয়, এটাই আজকে বিষয়। ঠিক আছে, সবাই জয়েন হন। করণ কৌশল কি কি স্যার উপকরণ ব্যবহার করলে? স্যার গত ক্লাসে যে এস এম সুলতানের যে জীবনীটা বা শিল্পকর্ম, এটা কি পুরোটা শেষ হয়েছিল নাকি কিছুটা বাকি ছিল? মানে এমন কিছু চিত্রকর্ম বাকি ছিল না, লাস্টে বলেছিলাম পুরস্কার ও সম্মানী পর্যন্তই শেষ। সর্বশেষ বলতে চেয়েছিলাম যে উপসংহার, উপসংহারটা এরকম আমরা কনক্লুশন টানতে পারি এস এম সুলতানের উপসংহার। কারেন্ট চলে তিনি গিয়েছিল, চিত্রকর্ম চর দখল পর্যন্ত আমি মানে এটা করতে পারছিলাম, তারপরে আর পারিনি। কিন্তু ইতে তো পারলাম না, মানে যে ক্লাস রেকর্ডিং ক্লাসে তারপরে তো আর কিছু পাইনি আমি। পরে কিছু অংশ হয়েছিল, যেরকম বলেছিলাম পুরস্কার ও সম্মাননা, এটা বলেছিলাম যে তুমি কতগুলো পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। জি স্যার বলেছিলেন। জি স্যার সেটা বলেছিলাম বলছেন। তিনি আহ, আহ, এশিয়া ইউথ পত্রিকা থেকে ম্যান অফ এশিয়া পুরস্কার ও সম্মাননা পেয়েছিলেন। ঠিক আছে, জি স্যার। নিউজ উইক থেকেও তিনি পেয়েছিলেন। হ্যাঁ, ম্যান অফ অ্যাচিভমেন্ট পুরস্কার, স্বাধীনতা পুরস্কার সহ আরো অসংখ্য পুরস্কার পেয়েছিলেন তিনি। ঠিক আছে, 21 পদকও পেয়েছিলেন। আর উপসংহারে আমরা যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে এস এম সুলতান শুধুমাত্র বাংলাদেশের শিল্পী না, তিনি আন্তর্জাতিক মানের একজন শিল্পী, এবং তার প্রেক্ষাপট এবং তার যে ক্যারেক্টার সেটা আসলে আহ আহ, মানে শিল্পকে আরো বেশি মানে আগিয়ে নিয়ে যাবে। তিনি মূলত শিশু স্বর্গ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন নড়াইলে। ঠিক আছে, সেই প্রতিষ্ঠান এখনো পর্যন্ত তার কার্যক্রম চলছে। সুতরাং এটা একটা বিস্তর ধারণা আর কি। এভাবে করে আপনারা উপসংহারটা দিতে পারেন। যা হোক, আজকের করণ কৌশল আমরা শুরু করি। ক্লাস তাহলে আমাদের এক সেশনে ক্লাসটা শেষ হবে আশা করছি। স্যার একটু আড়াআড়ি দিয়ে দেন। এমন কিছু না, আমি ছোট 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 বলবো। ছবি আঁকার জন্য যেসব উপকরণ ব্যবহার করি আমরা, সেসব উপকরণের ভিতরে আমরা যদি ব্যবহার করি, একেবারেই প্রথম যেগুলো ব্যবহার করি, প্রথমে ব্যবহার করি চিত্রপট। স্যার ক্যাবিনেটটা বোর্ডে আড়াআড়ি দিয়ে দেন, লম্বা লম্বে কেমন লাগছে? আচ্ছা, আমি শর্ট করে বেশি লিখবো না, অল্প লিখবো, এই কারণে আড়াআড়ি দিচ্ছি না। ওকে। চিত্রপট বলতে কি আমরা বুঝি যে চিত্রের যেখানে আমরা চিত্র অঙ্কন করি, চিত্র অঙ্কনের বিভিন্ন জায়গা আছে। আমি এই বোর্ডে অঙ্কন করতে পারি চিত্র, বোর্ডে চিত্র অঙ্কন করতে পারি। আচ্ছা, এক। 2 নম্বরে আমরা ক্যানভাসে চিত্র অঙ্কন করতে পারি।
ক্যানভাস। মূলত এই এক ধরনের কাপড় দিয়ে, সেটা আমরা আরো পরে আসছি, তাহলে দুটো যে উপকরণ ব্যবহার করতে পারি। এক মিনিট, আমার ফোন। সবাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে চিত্রপথের ভিতরে আছে কাগজ। এই কাগজের আবার কয়েকটা কার্টিজ পেপার আছে, তারপরে হ্যান্ডমেড পেপার আছে। ঠিক আছে, কার্টিজ, হ্যান্ডমেড, তারপরে আমরা যদি বলি যে প্লাইউড বক্স, আবার যদি বলি সেটা হলো আহ আহ, এখানে এটাকে কি বলে, আর্ট পেপার। তাহলে আমরা কাগজের ভিতরে আমরা পাচ্ছি আর্ট পেপার, আর্ট পেপার। নাম্বার 2 তে আমরা কাগজের ভিতরে পাচ্ছি হলো হ্যান্ডমেড পেপার। নাম্বার 3 হলো কার্ডেড পেপার। তারপরে আমরা যদি বলি ক্যানভাস, এগুলো মূলত আরো বিভিন্ন জিনিসের উপরে আমরা ছবি, প্লাইউড বক্সের উপরে ছবি আঁকতে পারি। ঠিক আছে, স্যার নাম্বারটা কি লিখেছেন? ক্যানভাস এটা হলো কার্ডিস পেপার। ঠিক আছে, কার্টিস পেপার, ক্যানভাস, সুইডিশ পেপার বা সুইডিশ বোর্ড বলি আমরা, সুইডিশ পেপার। এরকম অনেকগুলো আমাদের উপকরণ আছে যার উপরে আমরা ছবি আঁকতে পারি। এমনকি কাপড়ের উপরেও ছবি আঁকতে পারি, কাপড়, সুইডিশ বোর্ড। তার 5 নম্বর হলো কাপড়, সুইডিশ বোর্ড। এটা সুইডিশ, অষ্টই দয়সী সুইডিশ বোর্ড বা সুইডিশ কাগজ, আপনারা যেটাই লিখতে পারেন। এগুলো সবই মূলত আমরা আহ, চিত্র অঙ্কনের পট বা চিত্রের উপকরণ যেখানে আমরা আঁকি সেই জায়গাটাকে বুঝতে পারি। আচ্ছা, এগুলো মুছে দিলাম। আপনারা জেনে রাখেন যে এগুলো যে সবকিছু মুখস্থ করে লাগবে এরকম না। তাহলে এবার আরো কিছু জিনিস, আমরা যে উপকরণগুলো দিয়ে আমরা আঁকি, আঁকার উপকরণ। আঁকার উপকরণ কি? প্রথমে তো মূলত পেন্সিল, 6 নাম্বারটা সুইডিশ বোর্ড, সুইডিশ বোর্ড, পেন্সিল, পেন্সিল দিয়ে আমি আঁকি। পেন্সিলের আবার ধরন আছে 2B, 3B, 4B, 6B, এরকম অনেকগুলো আছে। 10B পর্যন্ত আছে। এর ভিতরে আবার স্কেচ পেন্সিল আছে। ঠিক আছে, আবার এখন বিভিন্ন কোম্পানির পেন্সিল গুলো আছে। এই টুপি বলতে কি, যেগুলো আপনার থিকনেস কম, আপনি বাজারে গিয়ে যখন বলবেন যে আমাকে টুপি পেন্সিল দাও, মানে কি সেটা চিকন কালি পড়বে। 3B মানে টুবি থেকে একটু মোটা কালি পড়বে। 4B মানে 3B থেকে একটু মোটা কালি পড়বে। 6B মানে আরো বেশি। 10B মানে অনেক মোটা কালি পড়বে এগুলো। তারপরে আমরা চারকোল দিয়ে আঁকতে পারি। তারপরে বিভিন্ন রং, প্যাস্টেল রং, অ্যাক্রিলিক রং, তারপরে আমার ওয়াটার কালার যেটা বলি, এটা কালারই পাওয়া যায়, ওয়াটার কালার, অয়েল কালার, পোস্টার কালার, এরকম অনেক কিছু দিয়ে আমরা আঁকি মূলত। এগুলো আলাদা আলাদা ধরন আছে। আমরা মূলত এখান থেকে খুব ইম্পর্টেন্ট সেটা হলো জল রং আর তেল রং। এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কাগজ প্রস্তুত করতে হয়, সেগুলো আমরা আজকে শিখবো। তাহলে পেন্সিল, 2B, 4B এগুলো সব আমরা মূলত ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে হলো পেন্সিল। নাম্বার 2 তে আমরা যদি বলি হলো যে জল রং,
নাম্বার 3 তে যদি বলি তেল রং, নাম্বার 4 এ যদি বলি প্যাস্টেল রং, নাম্বার 5 এ বলি অ্যাক্রিলিক রং, অ্যাক্রিলিক আরো দেখো বিভিন্ন রকমের কালার আছে যেগুলো আমরা ব্যবহার করি। 6 নাম্বারটা কি? অ্যাক্রিলিক 5 নম্বর হলো অ্যাক্রিলিক। এটা তো গেল। এবার আমরা যদি বলি আরো কি কি উপকরণ ব্যবহার করি সেটা আমরা একটু মুখে বলি কিছু, সেটা হলো আমরা ক্লিপ ব্যবহার করি, একটা বোর্ডের উপরে রাখি, তাই না? একটা বোর্ড ব্যবহার করি, ক্লিপ ব্যবহার করি। ক্লিপ বলতে এই যে উপরে যেগুলো যেটা দিয়ে আটকায় রাখে সেটাকে আমরা বলবো ক্লিপ। আচ্ছা, আরেকটা জিনিস জানি, ইজেল। ইজেল কি? মানুষের প্রশ্ন আছে, এটা লিখে নেন। আর আপনার কথা বোঝা যাচ্ছে না, খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, ইজেল কি? ইজেল, আপনারা ইজেল বলে কোনো কিছু নাম শুনেছেন কখনো? না স্যার। না, শুনিনি। জি স্যার, শুনেছি। আচ্ছা, ইজেল হলো, অনেকে শুনেছেন অনেকে, ইজেল হলো আপনারা ড্রয়িং করার জন্য যেখানে বোর্ডটা রাখা হয়, যে কাঠ দিয়ে বা কোনো লোহা দিয়ে আমরা আটকানোর পরে যে জায়গাটায় বোর্ডটা রাখি, বোর্ডটা সেট করি, সেই জায়গাটার নামই হলো ইজেল। মানে ড্রয়িং করার একটি উৎকৃষ্ট উপাদান হলো ইজেল। মূলত যারা আউটডোরে ড্রয়িং করে তারা বাইরে হয়তো বা স্ট্যান্ডে দাঁড় করিয়ে, সেটা একটা স্ট্যান্ড বলতে পারেন, দাঁড় করিয়ে ছবি আঁকে। মূলত সেই স্ট্যান্ডটাকেই আমরা বললো ইজেল। মূলত আমি যখন পড়াশোনা করি রাজশাহীতে, তখন আমরা এই মূলত ইজেল দিয়ে আমরা মূলত ইজেলের উপরে হলো বোর্ড রেখে পরে আমরা ছবি আঁকতাম। আর একটা ছিল হলো ডনকি, সেটা হলো ছোট ছোট বসে করা যায়, তার উপরে বসে আমরা ছবি এঁকেছি। ঠিক আছে, তো ইজেলে বেশি ছবি আঁকা হয়, কারণ ইজেলটাতে দাঁড় করিয়ে ছবি এইভাবে করে আপনি এইভাবে শো করতে পারবেন, করে তারপরে আমরা দেখে দেখে ছবি আঁকতে পারবেন, সেটাকে বলে ইজেল। ঠিক আছে, আপনারা আপনাদের মতো ইজেলটা লিখে নেন। যদি বলেন ইজেল কি, তখন বলবেন যে একটি ড্রয়িং এর উপকরণ, যে যেখানে মূলত বোর্ড রেখে চিত্র অঙ্কন করতে হয়। ঠিক আছে, আরো কিছু জিনিস বলি, ইরেজার যেটাকে বলি আমরা মোছা, সেটা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে স্পেকুলার নাইফ। স্পেকুলার নাইফটা কি আমি বলি, সেটা হলো এক ধরনের ভোঁতা ছুরি, যেটার উপরে মূলত এগুলো অয়েল কালার করতে গেলে স্পেচুলার নাইফ লাগে। স্পেচুলার নাইফ, চলতো 6 আকারে স্পেচুলার নাইফ মূলত ওই রংটা মূলত প্লেট থেকে প্যালেট, প্যালেট এখানে আমরা লিখি প্যালেট। 2 নম্বর হলো প্যালেট, পয়দাফলা আকার লয়েটের টপ প্যালেট। প্যালেট হলো যেখানে রংটা রাখা হয়, প্লেট না কিন্তু প্যালেট, প্যালেটের উপরে রং রাখা হয়, আর স্পেচুলার নাইফ দিয়ে মূলত সেই রংটা তুলে মূলত ছবি আঁকা হয়। আর কি উপাদান পাই? 3 নম্বরে হলো তুলি। তুলি ব্যবহার করে আমরা মূলত ছবি আঁকি। এখানে তুলির কথা যদি বলি, হুম, এখানে তুলির কথা যদি বলি, তুলিও এরকম 2B, 4B, 6B, 10B, এরকম অনেকগুলো 2B, 3B, 4B, 5B, এরকম অনেকগুলো তুলি আছে। যে তুলি যত বেশি, সেগুলো তো মোটা তত বেশি, থিকনেস তত বেশি। ঠিক আছে, অনেক সময় কাঠ ব্রাশ ব্যবহার করে, মূলত তুলিগুলো প্রস্তুত করা হয়। যদি তুলির কথা বলে, তুলি মূলত বিভিন্ন পশম দিয়ে তৈরি করা হয়, পশু পাখির পশম দিয়ে মূলত তুলি তৈরি করা হয়। ঠিক আছে, তুলি জন্য পশু পাখির পশম ব্যবহার করা হয়। তুলি মূলত আমাদের উপকরণগুলো, আমাদের অনেক উপকরণ আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো।
আর আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। আজকে বলেন কি? আচ্ছা, এইবার আমরা একটু জল রং সম্পর্কে জানবো। জল রং ব্যবহারের পদ্ধতি। জল রং ব্যবহার পদ্ধতিটা আমি আপনাকে বলি, এটা আপনারা শুনে নেবেন যে কি কি উপকরণ ব্যবহার করা হয় এবং কোন কোন উপকরণের মাধ্যমে কিভাবে করে জল রং করা হয়। মূলত এটা পরীক্ষায় আসে এবং ওভাবেই লিখবেন, ঠিক আছে? জল রঙের জন্য প্রথমে আপনাকে একটা কার্টিজ পেপার সংগ্রহ করতে হবে। কার্টিজ পেপার, মূলত কার্টিজ পেপারেই জল রংটা হয়। অনেক সময় সাদা কাপড়ের উপরেও জল রং করা যায়, তবে কার্টিজ পেপারটা বেস্ট মূলত শেখার জন্য। আবার আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যান্ডমেড পেপার। কার্টিজের থেকেও বেশি ভালো হয় হ্যান্ডমেড পেপারে। তো মূলত যদি আমরা বলি যে জল রং করার জন্য একটা হ্যান্ডমেড পেপার, কারণ হ্যান্ডমেড পেপারে পানি ধারণ ক্ষমতা বেশি। যেহেতু বলেছি জল রং, অনেক সময় কার্টিজ পেপারে দিলে সেটা রংটা আসলে ভিজে যায়, রংটা কাগজটা ছিঁড়ে যায়। হ্যান্ডমেড পেপারে এটা ছেড়ে না, সুতরাং সব থেকে উৎকৃষ্ট হলো হ্যান্ডমেড পেপার। তাহলে আমরা একটা হ্যান্ডমেড পেপার জোগাড় করব। আচ্ছা, বাজারে টিউব যেটা বড় বড় টিউব আকারে মূলত জল রং কিনতে পাওয়া যায়, আমরা জল রং কিনতে পারবো। আচ্ছা, আবার একটা জিনিস বলি, জল রঙের স্বচ্ছ বাটি পাওয়া যায়। বাটি কিনবো, একটা প্লাইউড বোর্ড কিনবো যাতে বোর্ডের উপরে আমরা রাখতে পারি। একটা ক্লিপ কিনবো, ক্লিপ কিনে মূলত বোর্ডের উপরে কাগজটা আটকাবো। তাহলে কয়টা উপকরণ গেল? তাহলে প্রথম উপকরণ গেল, সেটা হলো প্যালেটের কথাই তো বললাম, যেখানে রং রাখা হয়। প্যালেট কিনবো একটা। এবার কিনবো হলো তুলি, 2B 3B 4B এই তুলিগুলো আমরা কিনবো, ঠিক আছে? তাহলে 4B 2B 3B এই তুলিগুলো কিনবো। তাহলে আমাদের উপকরণগুলো হলো হ্যান্ডমেড পেপার, ক্লিপ, বোর্ড, তারপরে হলো প্যালেট, তুলি, এগুলো ব্যবহার করব। আর স্বচ্ছ পানি, আপনারা প্যালেটের পরিবর্তে স্বচ্ছ ছোট ছোট বাটিও ব্যবহার করতে পারেন, যেটা কুড়ির বাটি, ছোট ছোট বাটি ব্যবহার করতে পারেন, আলাদা। সেটা থেকে প্যালেট ব্যবহার করা ভালো, কারণ ওখানে ছোট ছোট করে সিস্টেম করে দেয়া, যেখানে আপনি আলাদা রং আলাদা জায়গায় বা আলাদা তুলি ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার এটা কেনার পর আমরা প্রথমে ক্লিপে বোর্ডটি আমরা এই বোর্ডের উপরে আমরা হ্যান্ডমেড পেপারটি লাগিয়ে নেব। নিয়ে তারপরে আমরা লেআউট করব। লেআউট বলতে আমি যে চিত্রটা অঙ্কন করব তা পেন্সিল দিয়ে আমি এঁকে নেব। পেন্সিল দিয়ে যখন এঁকে নেব, হালকা করে উপরে, বেশি ডিপ না, হালকা করে পেন্সিল দিয়ে আমরা এঁকে নেব। এঁকে নেওয়ার পর ওখানে আমরা কাগজটা হালকা ভেজাবো। কাগজটা হালকা ভেজানোর পর কাগজটা যখন ভিজে যাবে, তারপরে জল রং করাটা ভালো হবে। আপনি রং মিশিয়ে মূলত জল রং করতে হবে। জল রঙের পদ্ধতির ভিতরে সব থেকে উল্লেখযোগ্য যে পদ্ধতিটা, সেটা হলো এই যে মূলত জল রঙের যেটা সব থেকে বেশি ঘন, এই সব থেকে ডার্ক, সেটা পরে হয় আর লাইটটা আগে হয়। যেরকম আমি বলি, কালারের ভিতরে কম্বিনেশন আছে। সাপোজ আমি বলি হলুদ কালারটা হালকা কালার, কিন্তু যদি নীল কালার দিই, নীল কালারটা গাঢ় কালার, নীলের থেকে গাঢ় কালার হলো কালো। মূলত জল রং করার পদ্ধতি সব থেকে যেটা হালকা কালার, সাপোজ সব থেকে হালকা কালার সাদাটা আমাকে আগে ব্যবহার করতে হবে। সাদা জায়গাটা আমরা প্রথমে এঁকে নিতে হবে। তারপরে যেই জায়গাটা যে হলুদ জায়গাটা এঁকে নিতে হবে। তারপরে আমার নীল বা লাল তারপরে গিয়ে নীলে যেতে হবে। তারপরে গিয়ে হয়তো বা আমাকে কালোতে যেতে হবে। এক কথায় হলো হালকা কালার থেকে ডার্ক কালারে চলে আসতে হবে। কিন্তু অন্য ড্রয়িং গুলো কিন্তু আরো অন্যরকম হয়। আমি যখন তেল রঙের কথা বলবো, তা উল্টোটা বলবো, ঠিক আছে? তো এটার পর আমরা মূলত লেআউটটা করার পরে আমরা যেভাবে ছবিটা আঁকবো, মূলত এইভাবেই আমরা আঁকবো যে প্রথমে আমরা আলো ছায়া ধরে ছবিটা আঁকবো। এই কালার ব্যবহার করবো, কারণ আমরা তো লেআউটটা আগেই করে নিয়েছি, সেই লেআউট অনুযায়ী আমরা কালার দেবো, ঠিক আছে? আবার কাগজটা অনেক সময় দেখা যায় যে কাগজটা ভিজে যায়, এই কাগজটা শুকিয়ে গেলে কালারটা বসে না। সেজন্য মূলত ওই শুকনা জায়গায় আমরা পানি ছিটিয়ে দেবো। আর জল রং করতে গেলে সব থেকে যে বড় সমস্যাটা হয়, মূলত জল রংটা গুঁড়িয়ে পড়ে যায়, গুঁড়িয়ে নিচের দিকে পড়ে যায়। আপনি রং করলে ওটা চারিদিকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওটা মূলত ক্যানভাসটাকে বা যে জায়গাটা, যে পেপারটাকে কিন্তু নষ্ট করে দেয়। আমরা চারিদিকে যদি মাস্কিং টেপ ব্যবহার করি, তাহলে ওই রংটা চারিদিকে আর ছড়াবে না।
তার 3-4 পাশে মাস্কিং টেপ ব্যবহার করতে হবে এবং ওটা ফ্ল্যাট আকারে রেখে দিতে হবে। ওটা ইজেলের উপরে ব্যবহার করলে মূলত জল রংটা বড় কঠিন হয়ে যায়। ঠিক আছে? মূলত ফ্ল্যাট করে যদি জল রং করা হয় সেটা বেশি ভালো হয়। জয়নুল আবদিন কিন্তু খুব দারুণভাবে জল রং আঁকতে পারতেন। জল রং করতে গেলে স্বচ্ছ কালারের একটা ধারণা থাকে। জল রঙের চিত্রগুলো অনেক সুন্দর হয়। কিন্তু জল রঙের থেকে তেল রঙে আবার বেশি টেকসই হয় ছবি, যেটা আমরা তেল রঙে যাবো। এই মূলত জল রঙের বিবরণী। মূলত আপনারা আমি যেভাবে বললাম এটা কিছুটা আসলে অনুভব করতে পেরেছেন। ওইভাবে করেই আপনারা লিখে আসবেন। যখন বলবে জল রঙের করণ কৌশল কি বা জল রং করার পদ্ধতি, আপনারা পারবেন? পারবেন কি? আপনারা কেউ একজন বলতে পারেন? আপনারা কি বুঝতে পেরেছেন? একজন কেউ বলবেন, কথা বলবেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, পারবো স্যার, চেষ্টা করব। আচ্ছা, বুঝতে পেরেছেন কি আপনারা যে আসলে কি এটাই লিখতে হবে? এটা লেখার জন্য আমি কিন্তু বললাম, বর্ণনাটা আমি এভাবে দিলাম। আপনাদের এইভাবে প্রশ্ন আসবে জল রং কিভাবে করতে হয়, তখন এভাবে করে লিখতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা জানবো যে তেল রঙের উপকরণ। তেল রং। তেল রং করার পদ্ধতি অনেক স্বচ্ছ পদ্ধতি। জল রঙের থেকেও যদি বলি জল রংটা স্বচ্ছ পদ্ধতি, কিন্তু তেল রং কিন্তু অতটা স্বচ্ছ পদ্ধতি নয়। কিন্তু তেল রংটা অনেক সাস্টেনেটিভ। এটা স্থায়িত্ব বেশি এবং তেল রঙের আঁকা ছবি মানও বেশি। অনেক দীর্ঘস্থায়ী বলে তেল রঙে কিন্তু অনেক গুণী গুণী শিল্পীরা মূলত তেল রঙের চিত্র অঙ্কন করেছেন। বিশেষ করে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল সানজিও, ঠিক আছে, পাবলো পিকাসো থেকে শুরু করে বড় বড় যারা গুণী শিল্পী আছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এস এম সুলতান, জয়নুল আবদিন, কামরুল ইসলাম সহ, হ্যাঁ, যামিনী রায়, এমন বড় বড় শিল্পীরা মূলত তেল রঙে বেশি চিত্র অঙ্কন করেছেন। এর কারণ হলো সাস্টেনিটি, আবার এর হলো কালারের কাগজের যে আমাদের ক্যানভাস ব্যবহার করি, এটা বড় আকারের ছবিগুলো আঁকার জন্য এটা বেশ সুবিধা হয়। কারণ আপনি জল রঙে কিন্তু অনেক বড় ছবি আঁকতে পারা বড় কঠিন, কিন্তু তেল রঙে কিন্তু বড় ছবিগুলো আঁকা যায়। আবার আমি বলি জল রঙের চিত্রগুলো ধুয়ে দিলে সেটা নষ্ট হয়ে যায়, তো তেল রঙের চিত্রগুলো বেশি দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে। ঠিক আছে? রনি আহমেদ, রনি আহমেদ, আপনি ভিডিওটা বন্ধ করুন প্লিজ, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন জানবো যে কি কি উপাদান লাগে তেল রং করতে গেলে। তেল রঙের জন্য সব থেকে প্রথম যেটা আপনার একটা প্যালেট বা একটা টাইলস নিতে পারেন অথবা একটা প্যালেট নিতে পারেন, যেখানে আপনি রাখবেন। আচ্ছা, এখানে মূলত তেল রঙের টিউব বা আলাদা আলাদা বাক্স পাওয়া যায়। ঠিক আছে? বড় বড় কৌটা পাওয়া যায়। কৌটা আপনারা তেল রঙের কৌটা কিনে নেবেন। আর মূলত এখানে সবথেকে যেটা কঠিন যেটা সেটা হলো ক্যানভাস প্রস্তুতকরণ, যেটা আমি বলেছিলাম। এখানে এরকমও প্রশ্ন আছে যে কিভাবে আপনারা একটা ক্যানভাস প্রস্তুত করবেন? মানে তেল রংটা তো মূলত ক্যানভাসেই আঁকে। ক্যানভাস প্রস্তুত করতে গেলে আপনার প্রথম যেটা কাজ হলো সেটা হলো ক্যানভাসের যে কাপড়, ক্যানভাস কাপড় কিনে আনতে হবে এবং আপনি একটা ফ্রেম করতে হবে। কাঠ দিয়ে ফ্রেম করতে হবে। 4 কোণা ফ্রেম করতে হবে অথবা আপনি গোল ফ্রেমও করতে পারেন। 4 কোণা ফ্রেমটাই মূলত করে। আপনি আপনার মাপ অনুযায়ী 4 কোণা ফ্রেম করে নেবেন এবং ওই ফ্রেমের উপরে খুব টান করে, খুবই জোরে জোরালো টান করে আপনারা ওই ক্যানভাস কাপড়টা ওর উপরে ছোট ছোট পিন দিয়ে আটকে নেবেন, যাতে একেবারে ফুল জায়গাটা এরকম প্লেন হয়। ঠিক আছে? ক্যানভাসের উপরে পিন দিয়ে যদি আটকায় নেন, অনেকটা ছোট ছোট প্রেক পাওয়া যায়, মূলত ওই ক্যানভাসের প্রেক। ওই ছোট ছোট প্রেক বা পিন দিয়ে মূলত ওটা আটকে নেবেন, যাতে এমন না হয় যে কোনো জায়গায় সল হয়ে গেছে। যদি সল হয় তাহলে কিন্তু হবে না। কিন্তু ক্যানভাস কাপড়ের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো ক্যানভাস কাপড় কিন্তু হালকা ছিদ্র, যা আপনার ছবি আঁকতে গেলে সমস্যা করবে। ঠিক আছে? মূলত এই জায়গাটাই হলো আরেকটা প্রোগ্রাম। আপনার হলো আইকা গাম বা আঠা। এই আঠা মূলত ওই ক্যানভাসের উপরে সুন্দর করে লেপে দিতে হবে এবং সেটা শুকাইতে হবে। শুকানোর পরেই মূলত ক্যানভাসটা প্রস্তুত হবে। তাহলে ক্যানভাস প্রস্তুত করতে হলে আমাদের প্রথমে একটা কাঠের ফ্রেম নিতে হবে এবং ফ্রেমে মূলত সুন্দর করে বড় করে আপনি বড় যদি ক্যানভাস নেন তাহলে সেখানে ক্যানভাস কাপড়টা দিয়ে এমন করে আটকাতে হবে যেন চারিদিকে সমান টান হয়।
এবং ছিদ্র আটকানোর জন্য মূলত আইগা গাম দিয়ে মূলত চারিদিকে লেপে দিতে হবে এবং সেটা শুকাইতে হবে, তাহলে আমাদের ক্যানভাসটা প্রস্তুত হলো। যদি বলে ক্যানভাস প্রস্তুতকরণ কিভাবে করব, আমরা এভাবে ক্যানভাস প্রস্তুত করব। ক্যানভাস প্রস্তুত হয়ে গেল। আমার তুলির ব্যবহার বা ব্রাশ, মূলত আমরা জল রং যখন করি তখন আমাদের নরম তুলি বা নরম ব্রাশের প্রয়োজন, কিন্তু তেল রঙের ক্ষেত্রে কিন্তু অনেক বড় ব্রাশ বা শক্ত ব্রাশের ব্যবহার বেশি। তাহলে জল রং এবং তেল রঙের পার্থক্য কিন্তু আমরা এটা ওখানে করে নিতে পারবো। আবার স্পেচুলারের কথা বললাম, তেল রঙে কিন্তু জল রঙে কিন্তু স্পেচুলার ব্যবহার করা হয় না, কিন্তু তেল রঙে স্পেচুলার ব্যবহার করা হয়। শক্ত এক ধরনের মানে ভোঁতা ছুরি যেটাকে বলে, শক্ত ভোঁতা ছুরি ব্যবহার করা হয়। হুম, এক মিনিট। নেই তো, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। আচ্ছা যাও। আচ্ছা, এবার আমরা বলি তাহলে তেল রং আঁকার পদ্ধতি। তেল রঙে ছবি আঁকতে গেলে আপনাদেরকে আমি জল রঙে বলেছিলাম জল মিশাইতে হয়, কিন্তু তেল রঙে কিন্তু তেল মিশাইতে হয়। এই তেলগুলো কি কি তেল আপনি একটু মনে করে দিই। এখানে তেল রঙে তিসির তেল, তেল রঙে তিসির তেল মেশাতে হয়, তেল রঙে কোনো পানি মেশানো যায় না। আর একটা জিনিস মেশাতে হয়, তারপিন মেশাতে হয়। তেল রঙে তিসির তেল এবং তারপিন মিশিয়ে এটাকে আরো হালকা করা যায়। ঠিক আছে, তেল রঙের বৈশিষ্ট্য কি, মূলত এখানে ক্যানভাসটাকে ভেজানো দরকার হয় না। ক্যানভাসের উপরে দ্বিতীয় মূলত ডার্ক কালারের দেখতে ছবিটা পাচ্ছি প্রথমে না, আঁকতে হয়। ঠিক আমি যেরকম বলেছিলাম যে প্রথমে আমি বলেছিলাম জল রঙের ক্ষেত্রে যেটা দেখতে বলেছিলাম পাচ্ছি না, তেল রং। আপনি একটু side- হ্যালো, কিছু বলছেন? আচ্ছা যাও। স্যার দেখতে পাচ্ছি না, হ্যাঁ, দেখতে পাচ্ছি না স্যার, ও, দেখতে পাচ্ছি দেখাই না। যায় না। আপনি একটু সাইডে দাঁড়ান। ও ও, এটা দেখবেন তাই তিসির তেল আর এটা কি তারপিন তারপিন ব্যবহার করা হয়। লিখছেন? তারপিন, তারপিন হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় এগুলো, তারপিন বিভিন্ন কাজে ঘষা করে বা বিশেষ কি এগুলা ওই যে কাঠে রং করার ক্ষেত্রেও বেশি ব্যবহার করা হয় তারপিন। ঠিক আছে, আচ্ছা যা হোক, তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম? তেল রঙের ব্যবহার। ও হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা রংটা প্রথমে আমি লেআউটটা করে নেব ঠিক জল রঙের মতোই ক্যানভাসে, এবং আমরা এটা ইজেলে ব্যবহার করতে পারি। ইজেলে ক্যানভাসটা বসিয়ে আমরা সুন্দর করে ছবি আঁকতে পারি। এবং প্রথমত আমরা যেটা করব, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। আপনারা যেটা বলেছিলাম ওই যে প্রথমে সাদা, তারপরে হলুদ, তারপরে লাল, তারপরে নীল, তারপরে কালো। ঠিক এখানে উল্টোটা হবে, প্রথমে কালো বা ডার্ক রংটা আগে হবে, তারপরে নীল, তারপরে হয়তো বা লাল, তারপরে হলুদ, তারপরে সাদা। ঠিক এইভাবে করে মানে কালো থেকে সাদা অংশ যেতে হবে। তাহলে সব থেকে যেটা কঠিন বা কালো সেই অংশটা প্রথমের দিকে হবে, ডার্ক কালার থেকে লাইট কালারের ভিতরে যেতে হবে। এটাই মূলত তেল রং করার পদ্ধতি। ঠিক আছে, মূলত এই উপকরণগুলো ব্যবহার করতে হবে। মূলত তাহলে আমরা এভাবে করে লিখতে পারি, তেল রং অঙ্কন করতে হলে প্রথমে ক্যানভাস প্রস্তুত করতে হবে এবং ক্যানভাস প্রস্তুত করার পরে সেখানে লেআউট করে নিয়ে মূলত ডার্ক কালার থেকে লাইট কালারে যেতে হবে। ঠিক আছে, এটা আমরা ব্যবহার করবো কারণ এটা দীর্ঘস্থায়ী, বড় বড় শিল্পীরা এই তেল রঙের চিত্র অঙ্কন করেছিলেন। হ্যাঁ, মূলত এটা হাজার হাজার বছর টিকে থাকে। ঠিক আছে, এবং অনেক জনপ্রিয় একটা মাধ্যম, তেল রং একটা জনপ্রিয় মাধ্যম। এবং আপনি যদি ছবি হাফ করলেন, হাফ অঙ্কন করে রেখে দিয়ে আপনি 2 বছর পরেও আপনি সেই ছবিটা সেই জায়গা থেকেই আপনি স্টার্ট করতে পারেন। এটা একটা খুবই দারুণ। আর একটা জিনিস বলি, জল রং তেল রঙের ভিতরে এই মিলটা আছে যে জল রং হয়তো বা শুকানোর পরে আবার একটা ওয়াশ দিতে হয় পানি দিয়ে, তারপরে আপনার আবার করতে হয়। তেল রঙের ক্ষেত্রে হয় কি, তেল রংটা আপনি যখন ব্যবহার করেন আপনি একবারে ছবিটা আঁকা বড় কঠিন হয়ে যাবে। তেল রংটা শুকাবে, তারপরে গিয়ে আবার ওর উপরে ছবি আঁকা দেবেন। আর জল রঙের উপরে যখন আপনি একটা জল রং এক জায়গায় করলেন, করার পর সেখানে যদি আপনি আর একটা রং ব্যবহার করেন,
ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে, অন্য কোনো কালার হয়ে যাবে। এই জন্য জল রঙে বেশি স্বচ্ছ কালারের ধারণা থাকে, কিন্তু তেল রঙের ক্ষেত্রে হয় কি, যখন আপনি রংটা শুকাবেন ওর উপরে অন্য যে কোনো রং দেবেন, আপনার সেই রংটা আবার সেইভাবেই ফুটে উঠবে। ঠিক আছে, ওটা বারবার শুকাইতে হয়। এটা হলো জল রং আর তেল রঙের বৈশিষ্ট্য। আচ্ছা, আবার জিনিস বলি, যদি বিন্দু রেখা রং, বিন্দু রেখা আবার বলি, আবার একটা জিনিস, বিন্দু তো জানি আমরা, যার দৈর্ঘ্য প্রস্থ বেগ কিছুই নাই, শুধুমাত্র একটা অবস্থান আছে, সেটাকে আমরা বলি বিন্দু। বিন্দুর কিন্তু প্রয়োজন আছে ড্রয়িং এর ক্ষেত্রে। আবার যদি রেখা বলি, তাহলে বিন্দু চলার গতিপথকেই আমরা বলি কি, রেখা। এটা আপনারা তো সবাই অধিকাংশই জানেন, বিন্দু চলার গতিপথই হলো রেখা। এবার রেখা আবার দুই প্রকার, একটা হলো সরল রেখা আর একটা হলো বক্ররেখা। ঠিক আছে, বাঁকা। মূলত এই রেখার মাধ্যমেই মূলত আমরা চিত্র অঙ্কন করি। এর ভিতরে আছে হলো স্কেচ। স্কেচ মূলত শর্টভাবে নির্ভুল চিত্র অঙ্কনের একটা মাধ্যম। ঠিক আছে, পেন্সিল দিয়ে শর্টভাবে নির্ভুল চিত্র করার মাধ্যম হলো স্কেচ আমরা বলি। ঠিক আছে, তাহলে আমরা বিন্দু সম্পর্কে ধারণা রাখলাম, রেখা, তারপরে রঙের ব্যবহার। এখানে আরো আছে প্যাস্টেল রঙের কথা বলি, মোম দিয়ে রং আঁকা। আমাদের এখন তো রেডিমেড রং পাওয়া যায়, প্যাস্টেল রং কিন্তু রেডিমেড পাওয়া যায়, আবার কিনতেও পাওয়া যায় লিকুইড আকারে। ঠিক আছে, আরেকটা জিনিস, মৌলিক রং কোনগুলো সেটা একটা ব্যাপার। লাল নীল হলুদ, এটা হলো লাল নীল হলুদ হলো মৌলিক রং, আপনারা জানেন, লাল প্লাস নীল প্লাস হলুদ। লাল নীল হলুদ এটা হলো মৌলিক রং। এই রংগুলো ভেঙে মূলত অন্য রং তৈরি করা যায়। আপনি একটার সাথে আরেকটা রং লাগিয়ে বিভিন্ন রকমের রং তৈরি করতে পারেন, কিন্তু এটা হলো মৌলিক রং। ঠিক আছে, এই রং থেকে মূলত অনেকগুলো রং তৈরি করা যায় মৌলিক রং ভেঙে। এবার বলি চিত্রের পদ্ধতি। আচ্ছা আচ্ছা, আমরা নাম শুনছি দ্বিমাত্রিক চিত্র। আর এটা হলো ত্রিমাত্রিক চিত্র। ত্রিমাত্রিক আর ত্রিমাত্রিক। আচ্ছা, দ্বিমাত্রিক চিত্র বলতে আর ত্রিমাত্রিক চিত্র বলতে আমরা বুঝি, এখানে ত্রিমাত্রিক বলতে আমরা 3D কে বুঝি, যা ঘুরে ঘুরে মনে হয় যে পেছনের অংশ দেখা যাচ্ছে। আর ত্রিমাত্রিক চিত্র ফ্ল্যাট, যা পেছনের অংশ দেখা যায়। তবে ত্রিমাত্রিক চিত্র বিশেষ হয় না, এখন বর্তমানে হচ্ছে, কিন্তু মূলত ত্রিমাত্রিক আর দ্বিমাত্রিক হলো, ত্রিমাত্রিক হলো যা পেছনে যার দৈর্ঘ্য প্রস্থ বেদ দেখা যায়, কিন্তু দ্বিমাত্রিক হলো কি, যার দৈর্ঘ্য আছে, চিত্র কথা বাদ দিয়ে দ্বিমাত্রিক কি ত্রিমাত্রিক কি এটাই প্রশ্ন আসে। দ্বিমাত্রিক আছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু বেদ নেই। ঠিক আছে, তাকে আমরা বলবো দ্বিমাত্রিক। দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ আছে, ঠিক আছে, কিন্তু ত্রিমাত্রিকের হলো দৈর্ঘ্যও আছে, প্রস্থও আছে, বেদও আছে। এক কথায় চারদিকে ঘুরে ঘুরে দেখা যায়। তাহলে চিত্রকলাটাকে আমরা বলবো দ্বিমাত্রিক, কিন্তু ভাস্কর্যকে বলবো আমরা ত্রিমাত্রিক। কারণ কি, ভাস্কর্য পেছনের অংশ কিন্তু আমরা দেখতে পাই, চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পাই, কিন্তু এই চিত্র যদি এখানে আঁকি একটা চিত্র, সে অংশ কিন্তু পেছনের অংশ আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই জন্যই বললাম যেটা ভুল হয়েছে, যে দ্বিমাত্রিক চিত্র। তবে এখন বর্তমান সময়ে বিশেষ করে আমরা যখন অ্যানিমেশন চিত্র দেখছি, তখন সেটাকে আমরা ত্রিমাত্রিক বা 3D বলছি। কারণ কি, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাচ্ছে, কিন্তু সেটা বাস্তব ক্যানভাসে পাওয়া সম্ভব নয়। বাস্তব ক্যানভাসে সেটা কিন্তু কঠিন। বলতেছি দৈর্ঘ্য প্রস্থ কি বেগ নাকি বেদ? বেদ, বেদ বইকে সব।
ওটা কি বানানটা কি বেদ না বেদ ওইকে ধ? ঠিক আছে, তাহলে আপনারা মনে হয় দ্বিমাত্রিক কি ত্রিমাত্রিক কি কিন্তু বুঝতে পারলেন। আমি কিন্তু মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা জানবো চারুকলা কি আর কারুকলা কি। ঠিক আছে, আপনারা শুনতে পাচ্ছেন তো? তখন তো শোনার জি, সমস্যা হচ্ছিল। একটা মিনিট। চারুকলা হলো কল্পনা প্রসূত। মনের ভাবাবেগ প্রকাশের জন্য স্যার প্রথমে কি লিখলেন? কল্পনা কল্পনা প্রসূত। কল্পনা প্রসূত মনের ভাব প্রকাশের জন্য যে মাধ্যম ব্যবহার করি। কল্পনা প্রসূত মনের ভাব আবেগ প্রকাশের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে চারুকলা বলে। আমরা কি কি উপাদান সেটা আমি বলি। সেটাকে আমরা বলতে পারি ক্যানভাসে চিত্র অঙ্কন, ভাস্কর্য তৈরি, তারপরে সেখানে আমরা বলি যে বিভিন্ন গ্রাফিক্সের কাজ, তাই না, চিত্রকলা, বিভিন্ন রকমের ড্রয়িং, এগুলোকে আমরা বলবো সবই চারুকলা। তাহলে কারুকলাটা কি? আচ্ছা, এটা কি লিখেছেন? আমি মুছে দেবো তাহলে। জি লেখা হয়েছে। আচ্ছা, কারুকলা হলো চিন্তা প্রসূত। মানুষের জীবন ধারণের জন্য যেসব উপাদান ব্যবহার করা হয় তাই চারুকলা। এখন বলি চিন্তা প্রসূত মনের মানুষের জীবন ধারণের জন্য যেসব উপাদান ব্যবহার করা হয়, তাহলে কি? আমরা কাঁচি, বটি, দা, পেন্সিল, আমরা যাই ব্যবহার করি পৃথিবীতে, আমরা যেসব উপাদান ব্যবহার করি, যেগুলো আমরা তৈরিকৃত জিনিস, সবই আমরা বলতে পারি যে কারুকলা। মানুষের যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেই প্রয়োজনীয় একটা ফ্যান থেকে শুরু করে যে কারণ এগুলোতে একটা ডিজাইন করা লাগছে এবং সেই অনুযায়ী মূলত সেটা তৈরি হয়েছে।